শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্স নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় গণমাধ্যমে দেওয়া তার বক্তব্যকে ঘিরেই সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার্স কিংবা পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। প্রশ্ন হলো, সেভেন সিস্টার্স কি, এর উৎপত্তি এবং নামকরণ কিভাবে হয়েছিল, কেন এখানে বারে বারে ভারতবিরোধী সশস্ত্র আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়েছিল, বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে এটি এত স্পর্শকাতর কেন? আজকের ভিডিওতে জানার চেষ্টা করব এই বিষয়গুলো। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং মিজোরাম, একসাথে এগুলোকে সেভেন সিস্টার্স বলা হয়। 1971 সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়, যার সদর দপ্তর স্থাপিত হয়েছিল শিলংয়ে। এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং মিজোরাম। এর মধ্যে ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় 1972-এর 21শে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়। আসাম ও নাগাল্যান্ড আগে থেকেই ছিল ভারতের পূর্ণ অঙ্গরাজ্য, আর ওই তারিখে অরুণাচল প্রদেশ, তখন এর নাম ছিল নেফা আর মিজোরাম, এ দুটো ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায়। ত্রিপুরার রাজধানী আগরতলাতে সে সময়ের টাইমস অফ ইন্ডিয়ার সংবাদদাতা ছিলেন জ্যোতি প্রসাদ। নতুন রাজ্য হিসেবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে তিনি যে রিপোর্ট পাঠিয়েছিলেন তাতেই নাকি তিনি প্রথমবারের মতো গোটা অঞ্চলটিকে ল্যান্ড অফ সেভেন সিস্টার্স বলে অভিহিত করেছিলেন। পরে ওই একই নামে তিনি একটি বইও লিখেন। জনশ্রুতি আছে ওই সেভেন সিস্টার্স কথাটি নাকি তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর খুব পছন্দ হয়ে গিয়েছিল। ভারতের মানচিত্রের এক কোণায় 7টি অঞ্চলকে এক কথায় বর্ণনা করতে তখন সরকারি কাগজপত্রেও ধীরে ধীরে এই শব্দটির প্রয়োগ শুরু হয়। ভারতের সেভেন সিস্টার্সের নৈসর্গিক শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু পাশাপাশি বছরের পর বছর ধরে এই অঞ্চলটি যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে সেটাও কিন্তু বাস্তবতা। বস্তুত 47-এ ভারতের স্বাধীনতার পর কাশ্মীরকে বাদ দিলে দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মাথাচাড়া দিয়েছিল সেটি ছিল নাগাল্যান্ড। সার্বভৌম নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন এখনও চলমান। একইভাবে বিগত 50 বছরেরও বিভিন্ন সময়ে মণিপুরের কুকিরা, আসামের আলফা, ডিমা হাসাও বা একাধিক বড় গোষ্ঠী, মিজোরামে MNF এবং ত্রিপুরা, মেঘালয়ে বিভিন্ন উপজাতি গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে। পাশাপাশি এই রাজ্যগুলোর নিজেদের মধ্যেও সীমানা ও আরও অন্যান্য বিষয়ে প্রশ্নে বারে বারেই বিরোধ দেখা দিয়েছে। সেভেন সিস্টার্সের মধ্যেই যেমন মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডের মতো রাজ্যে খ্রিস্টানরা সংখ্যাগুরু, অরুণাচল প্রদেশে আবার বৌদ্ধ অধ্যুষিত। আসামে হিন্দু আসামীয় এবং বাংলাভাষী মুসলিমদের মধ্যে দ্বন্দ্বের ইতিহাসও বহু পুরনো। মণিপুরে হিন্দু মেইতেই ও খ্রিস্টান কুকিদের মধ্যে যে রক্তাক্ত সংঘর্ষ গত বছর শুরু হয়েছে তা এখনও থামার কোনো লক্ষণ নেই। ত্রিপুরার ব্রিটিশ আমলের পূর্ববঙ্গ থেকেই বাঙালি হিন্দুদের আশার ঢল নেমেছিল। স্থানীয় উপজাতিদের সঙ্গে তাদের বিরোধের আগুন আজও জ্বলছে ধিকি ধিকি করে। সেভেন সিস্টার্স তথা উত্তর পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অংশে রাষ্ট্রকে যে সেনা মোতায়েন করে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আমফা দশকের পর দশক ধরে বলবৎ রাখতে হয়েছে, মিজোরামের দুবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামথাঙ্গা বছর দুয়েক আগে এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদ আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারবে না। আসলে মিজো ন্যাশনাল ফ্রন্টের MNF বিদ্রোহীরা 60-এর দশকের শেষে প্রায় তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ভূখণ্ড তখনকার পূর্ব পাকিস্তানে আশ্রয় পেয়েছিলেন, যা অব্যাহত ছিল প্রায় দীর্ঘ 2 দশক ধরে। MNF-এর প্রবাদ প্রতিম নেতা লালডেঙ্গা পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তায়
ঢাকার লালমাটিয়া এলাকায় একটি বাড়িতেই থাকতেন। আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি এবং তার আশেপাশের এলাকায়। ত্রিপুরা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী NFLT কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স, যার নেতা বিজয় কুমার রাঙ্খাল এখন একজন মূলধারার রাজনৈতিক। সদস্যরাও অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন। সেখানকার থেকেই পরিচালিত হতো তাদের কর্মকাণ্ড। 2009-এ শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে একটা নাটকীয় পরিবর্তন ঘটে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে শেখ হাসিনা সরকার। একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে কিংবা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। বাংলাদেশের মাটিতে ওইসব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে। সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আরও একটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগে স্থলাবেষ্টিত সেভেন সিস্টার্সকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তই খুলে দেয়নি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেকটা কমিয়ে দিয়েছে। মাতারবাড়ি বন্দর চালু হলে সেই সুযোগ আরও বেড়ে যাবে নিশ্চিতভাবে। এক কথায় বলতে গেলে সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে বিশেষ করে বিগত 1.5 দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম। বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে এই কথা প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে আমি যাহা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। শেখ হাসিনা সেদিন ঠিক কী দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই স্পষ্ট করেননি, কিন্তু দুই দেশের পর্যবেক্ষক এবং বিশ্লেষকরা ধারণা করে থাকেন যে তিনি সেদিন সেভেন সিস্টার্সের শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন। ভারতের যে অঞ্চলটি বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর আবার এখন নতুন করে আলোচনায়। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং তার পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।